আজকে আমরা এমন একজনের গল্প শুনব যিনি ছিলেন একজন অসাধারণ মেধাবী বিজ্ঞানী। তার আবিষ্কার পৃথিবীকে বদলে দিয়েছিল, কিন্তু তার ব্যক্তিগত বিশ্বাস তাকে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে দাঁড় করিয়ে দিয়েছে। তার নাম ফিলিপ লেনার্ড। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ১৯০৫ সাল, এই সালটাকে আইনস্টাইনের মিরাকল ইয়ার বা অলৌকিক বছর বলা হয়, কারণ এই এক বছরেই তিনি এমন সব যুগান্তকারী তত্ত্ব প্রকাশ করেছিলেন যা বিজ্ঞানকে নাড়িয়ে দেয়। তো প্রশ্ন হল, ওই বছর ফিজিক্সে নোবেলটা কে পেয়েছিলেন? ভাবছেন আইনস্টাইন? না, উত্তরটা কিন্তু আইনস্টাইন না। একটু অবাক লাগছে, তাই না? হ্যাঁ, সে বছর বিজ্ঞানের সবচেয়ে বড় সম্মানটা আইনস্টাইনের হাতে ওঠেনি। পুরস্কারটা পেয়েছিলেন এই ভদ্রলোক ফিলিপ লেনার্ড, আর পেয়েছিলেন তার রহস্যময় ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণার জন্য। এখন প্রশ্ন আসতেই পারে, কে এই লেনার্ড আর কী বা এই ক্যাথোড রশ্মি? তো চলুন একটু পেছনে ফেরা যাক। ১৯ শতকের শেষের দিকে বিজ্ঞানীরা একটা জিনিস নিয়ে খুব মাথা গামাচ্ছিলেন, আর সেটা হলো ক্যাথোড রশ্মি। ব্যাপারটা সহজ করে বললে, ধরুন একটা কাচের টিউব থেকে প্রায় সব বাতাস বের করে নেওয়া হলো। এরপর এর দুই মাথায় হাই ভোল্টেজ দেওয়া হলো, আর সাথে সাথেই একটা অদৃশ্য স্রোত তৈরি হতে লাগল। যেহেতু এটা নেগেটিভ প্রান্ত বা ক্যাথোড থেকে বের হতো, তাই এর নাম দেওয়া হয়েছিল ক্যাথোড রশ্মি। আমরা এখন জানি এই স্রোতটা আসলে ইলেকট্রনের প্রবাহ ছাড়া আর কিছুই না। দেখুন, বিদ্যুৎ দেওয়ার আগে টিউবটা কিন্তু একদম সাদামাটা, কিন্তু যেই না হাই ভোল্টেজ চালু করা হলো, অমনি ভেতরের অদৃশ্য রশ্মিগুলো গ্যাসের কণাগুলোকে ধাক্কা দিয়ে একটা অদ্ভুত সবুজ আভা তৈরি করল। তখন বিজ্ঞানীরা একটা মজার জিনিস খেয়াল করলেন। রশ্মির পথে কিছু একটা রাখলে তার একটা একদম স্পষ্ট ছায়া তৈরি হচ্ছে। এতেই পরিষ্কার বোঝা গেল যে এই রশ্মিটা আলোর মতোই সোজাসুজি চলে। এটা ছিল প্রথম সূত্র। কিন্তু আসল মজাটা হলো যখন এর কাছে একটা চুম্বক আনা হলো। আরে, রশ্মিটা তো বেঁকে যাচ্ছে। আলো তো আর চুম্বক দেখে বেঁকে যায় না, তাই না? তার মানে এটা কোনো সাধারণ আলো নয়, বরং এটা চার্জ দেওয়া ছোট ছোট কণা দিয়ে তৈরি। তো সব তো ভালোই চলছিল, কিন্তু একটা বিশাল সমস্যা ছিল। এই শক্তিশালী রশ্মিগুলো ওই কাচের টিউবের মধ্যেই বন্দী, কিছুতেই বাইরে এনে পরীক্ষা করা যাচ্ছিল না। আর ঠিক এখানেই এলেন আমাদের গল্পের নায়ক ফিলিপ লেনার্ড। লেনার্ড যে সমাধানটা বের করলেন সেটা ছিল একদম সহজ, কিন্তু দারুণ কাজের। আর এটাই বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিল। লোকে একে ডাকত লেনার্ড উইন্ডো বলে। তার আইডিয়াটা কি ছিল জানেন? খুবই সাধারণ। তিনি টিউবের এক মাথায় ছোট্ট একটা ফুটো করলেন, তারপর সেই ফুটোটা একটা অ্যালুমিনিয়ামের পাতলা পাত দিয়ে বন্ধ করে দিলেন। আর ম্যাজিক! ক্যাথোড রশ্মির স্রোতটা ওই ধাতুর পাত ভেদ করে বাইরে বেরিয়ে এলো। ভাবুন তো একবার, এই ছোট্ট একটা পরীক্ষা থেকে তিনি কি অসাধারণ এক সিদ্ধান্তে পৌঁছালেন। তিনি বললেন, যদি এই কণার স্রোত একটা শক্ত ধাতুর পাত ভেদ করে চলে যেতে পারে, তার মানে একটাই, পরমাণুর ভেতরের বেশিরভাগটাই ফাঁকা জায়গা। এই একটা আইডিয়াই পুরো অ্যাটমিক সায়েন্সের চেহারা বদলে দিয়েছিল। আসলে লেনার্ডের এই আবিষ্কারটা একা আসেনি। এটার এফেক্ট ছিল অনেকটা ডমিনোর মতো, মানে একটা আবিষ্কার আর একটা নতুন আবিষ্কারের দরজা খুলে দিচ্ছিল। দেখুন, টাইমলাইনটা কি দারুণ। 1892-এ লেনার্ডের পরীক্ষা সফল হল। ঠিক এর পরেই রন্টজেন তারই বানানো টিউব ব্যবহার করে এক্স রে আবিষ্কার করলেন। আর তার কয়েক বছর পর থমসন ইলেকট্রন খুঁজে পেলেন। মানে পুরো ভিত্তিটাই তৈরি করে দিয়েছিলেন লেনার্ড। আর তারই স্বীকৃতি হিসেবে ১৯০৫ সালে তিনি নোবেল পুরস্কারটা পেলেন। মানে লেনার্ডের কাজটা শুধু একটা আলাদা আবিষ্কার ছিল না, এটা ছিল এক্স রে, ইলেকট্রন, এমনকি ফোটো ইলেকট্রিক এফেক্টের মতো বড় বড় সব আবিষ্কারের মূল ভিত্তি। মজার ব্যাপার হলো, এই ফোটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা দিয়ে কিন্তু আইনস্টাইন পরে নোবেল পেয়েছিলেন। তো এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে লেনার্ডের কাজ মডার্ন ফিজিক্সের ভিত্তি গড়ে দিয়েছিল। কিন্তু এই অসাধারণ বিজ্ঞানীর গল্পের কিন্তু আরেকটা দিকও আছে, আর সেই দিকটা বেশ অন্ধকার। চলুন এবার লেনার্ডের জীবনের সেই বিতর্কিত অধ্যায়টা একটু দেখি। লেনার্ডের জীবনটাকে দেখলে মনে হবে যেন দুটো আলাদা মানুষের গল্প। একদিকে তিনি নোবেলজয়ী এক জিনিয়াস, যিনি অ্যাটমের রহস্য আমাদের সামনে এনেছেন, আর অন্যদিকে তিনি একজন কট্টর নাৎসি সমর্থক। তিনি আর্য পদার্থবিজ্ঞান নামে একটা বর্ণবাদী থিওরি প্রচার করতেন, যার একটাই উদ্দেশ্য ছিল আইনস্টাইনের মতো ইহুদি বিজ্ঞানীদের অবদানকে অস্বীকার করা। তার ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছিল ভাবুন। তিনি আইনস্টাইনের যুগান্তকারী থিওরি অফ রিলেটিভিটিকে স্রেফ একটা ইহুদি জালিয়াতি বলে উড়িয়ে দিয়েছিলেন। মানে যে বিজ্ঞানকে তিনি নিজে এতদূর এগিয়ে নিয়ে গেলেন, সেই বিজ্ঞানকেই তিনি বর্ণবাদের চশমা দিয়ে দেখতে শুরু করলেন। জীবনের শেষ দিকে এসে লিনার্ড পুরোপুরি হিটলার আর নাৎসি পার্টির সমর্থক হয়ে গেলেন।
বিজ্ঞানের মধ্যে জাতিগত বিভেদ তৈরির এক জঘন্য চেষ্টা চালালেন আর আইনস্টাইনের বিরুদ্ধে খোলাখুলিভাবে বিদ্বেষ ছড়াতে শুরু করলেন। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, ইতিহাস এই মানুষটাকে কিভাবে মনে রাখবে? একজন জিনিয়াস বিজ্ঞানী হিসেবে, যিনি আমাদের জন্য পরমাণুর দরজা খুলে দিয়েছিলেন, নাকি একজন ঘৃণাবাদী মানুষ হিসেবে যিনি নিজের কাজকেই অস্বীকার করেছিলেন? এই জটিল প্রশ্নটাই ফিলিপ লেনার্ডকে ইতিহাসের পাতায় একটা ট্র্যাজিক চরিত্র করে রেখেছে।